হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। অনেক তো দেখলেন ঝাল ঝাল খাবার, আজ একটু তাহলে মিষ্টি হয়ে যাক। আজ আমরা করব ঝাল মিষ্টির হেসেল থেকে মিষ্টি কিছু রান্না, যেটার জন্য দেখতে হলে আমার সঙ্গে তো আপনাদের থাকতেই হবে। এবং এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আজকের এই রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একদম অল্প পরিমাণের কিছুটা সাবুদানা। এবার এই সাবুদানাগুলোকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। এটাকে আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো এবং ভেজানোর সাথে সাথে বারবারই ওই 1 ঘন্টার মধ্যে আমরা বারবারই ধোবো এবং জলটা ফেলবো, কারণ সাবুদানার মধ্যে অনেকটাই নোংরা থাকে। সেই নোংরাগুলোকে ফেলে দেওয়ার জন্য এরমভাবে ধুয়ে নিয়ে নেব। সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে আমরা পাত্রের মধ্যে রেখে দিলাম। এটা কিন্তু আমি 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সেই সাবুদানাগুলোর মধ্যে যতটা সাবুদানা নিয়েছি তার থেকে একটু ডবল পরিমাণ জল দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখে দেবো একটি পাত্রে 1 ঘন্টার জন্য। এবার কড়াইয়ের মধ্যে আমরা গুড়গুলোকে নিয়ে নিয়েছি। আমি এখানে যে গুড়গুলো পেয়েছি সেগুলো এরকম আস্তে আস্তে গুড়, সেটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার সমস্ত গুড়গুলোকে আমি ভালো করে জাল দেব। গুড় জাল দেওয়ার সময় কিন্তু ফ্লেমটিকে আমি একদম মিডিয়াম টু লো করে নিয়েছিলাম। এবার ভালো করে আস্তে আস্তে গুড়গুলোকে জাল দিতে হবে। আর আপনাদের ওখানে যদি এমনি ঝোলা গুড় বা যে কোনো গুড় পাওয়া যায় তাহলে কিন্তু সেই গুড়গুলো দিয়েও আপনারা ভালো করে জাল দিয়ে নিতে পারেন। আমাদের ওই আস্তে আস্তে গুড়গুলো কিন্তু এরকম ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি গুড়টাকে ঢেলে নিয়ে নিলাম। ঢেলে নেওয়ার সময় কিন্তু পাত্রের মধ্যে গুড়টাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবার যে সাবুদানাগুলোকে আমি রেখেছিলাম, দেখুন সাবুদানাগুলো কিন্তু পুরো জলটাকে শোপ করে নিয়েছে এবং সাবুদানাগুলো কিন্তু অনেকাংশে নরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতন ঘি দেব। ঘিটা দেওয়ার পর এটাকে একটু গরম গরম করতে হবে। তারপরে কিছুটা কাজু আর আমি এর মধ্যে শুকনো আঙুর এবং কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে এই ঘিয়ের সাথে ভেজে নেব। ফ্লেমটাকেও কিন্তু আমি মিডিয়াম টু লো করে নিয়েছি। এটা একটা সুইট ডিশ, তাই এইরকম ডিশ কিন্তু আমরা খেতে ভীষণ ভালোবাসি। যে কোনো খাবারের পর এরকম একটা ডিশ হলে কিন্তু খাবারটা দারুণ হয়। এইবার এই খাবারটা কিন্তু চালের মতন খেতে হবে না, পুরোটাই অন্যরকম খেতে হবে। এবার ওই ঘিয়ের মধ্যে একটা তেজপাতা দিয়ে যে সাবুগুলো আমরা রেখেছিলাম সেই সাবুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। সাবুগুলো যেহেতু জল শোধ করে গেছে অনেকাংশে কিন্তু সাবুগুলো নরম হয়ে গেছে। এবার সাবুগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিয়ে একটু ঝরঝরে থাকাকালীন তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিতে পারেন। এই সাবু পায়েস কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। চালের পায়েস আমরা অনেকাংশে খেয়েছি, কিন্তু সাবুর পায়েসও কিন্তু পাল্লা দিয়ে চালের পায়েসের মতনই খেতে হয়। এবার এই সাবুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। সাবুগুলো গায়ে গায়ে যদি একটু লেগে যায় কোনো অসুবিধা নেই, পরবর্তীকালে কিন্তু সাবুগুলো ছেড়ে যায়। এবার সাবুগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে 250 গ্রাম দুধ নিয়েছি। দুধ নিয়ে ওই 250 লিটার দুধ নিয়ে 2টো এলাচকে এরকম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। এলাচটাকে ফাটিয়ে এই কারণেই দিলাম যে এলাচের এসেন্সটা আছে তা যেন দুধের মধ্যে ঢুকে যায় এবং দুধটাকে ভালো করে আমরা একটু ফুটতে দেব। যতক্ষণ না দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে উঠবে ততক্ষণ আমরা এই দুধটাকে ফুটাতে থাকবো। দুধটা কিন্তু আমাদের অনেকটাই গাঢ় গাঢ় হয়ে এসছে। এরকম জাল দিতে দিতে যখন আপনারা বুঝবেন একটু কালারটা ইয়েলো ইয়েলো হয়ে এসছে, তখন
এই সাবুদানাগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন। সাবুদানাগুলো এখন যতই জমাট বেঁধে থাকুক না কেন, দুধে যাওয়ার পর গরম দুধে গেলে কিন্তু সাবুদানাগুলো আস্তে আস্তে খুলে যায় এবং সাবুদানাগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। যেহেতু সাবুদানা দুধটা একটু বেশি টানবে, তাই দুধটাকে একটু বেশি দিয়ে খুব একটা সময় ধরে আমরা জাল দেব না এবং খুব মিডিয়াম টু লো আছে কিন্তু এই রান্নাটা আমাদের করতে হবে। দেখুন আমাদের সাবুদানাগুলো কিন্তু ছেড়ে গেছে। এবার ভালো করে সাবুদানাগুলোকে আমরা ভালো করে জাল দিতে থাকছি। এই সাবুদানাগুলো কিন্তু নরম হয়ে গেছে এবং হালকা হালকা কিন্তু গলেও গেছে। এরকম আস্তে আস্তে নাড়াবেন যাতে লেগে না যায়। সাবুদানার এই পায়েসটা কিন্তু যে কোনো সময় রুটি পরোটার সাথেও খাওয়া যায়, সেটাও কিন্তু দারুণ লাগে খেতে। এবার যে গুড়টাকে আমরা তৈরি করে রেখেছিলাম সেই গুড়টাকে আমরা আস্তে আস্তে এর মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর ভালো করে সব কিছুর সাথে আমরা গুড়টাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। এই গুড় দেওয়ার পরে কিন্তু মেশানোটা খুব ভালোভাবেই মেশাতে হবে এবং ফ্লেমটিকে কিন্তু একদম লো করে নিতে হবে, নাহলে দুধটা প্রচণ্ডই গাঢ় হয়ে যাবে এবং সাবুদানা দেওয়ার ফলে কিন্তু পুরোটা একটা মাখো মাখো ব্যাপার চলে আসবে, যা কিন্তু পায়েস হিসেবে একদমই ভালো লাগবে না। এবার ভালো করে গুড়ের সাথে সব জিনিসগুলোকে আমরা মিক্সড করে নিলাম। আমাদের সাবুদানাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার উপর থেকে যে ভাজা ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম। তারপরে যেটা দিলাম তা হলো এলাচ গুঁড়ো। আমি এখানে 5-6টা এলাচ হালকা ভাপিয়ে একটু ভেজে নিয়ে সেটাকে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সাবুর পায়েসের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এলাচ গুঁড়োটা এবং ড্রাই ফ্রুটসগুলো একদম গ্যাসের ওভেনটা বন্ধ করে তখনই দেবেন, তাহলে এলাচের যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু থেকে যাবে। রেডি হয়ে গেল আমাদের সাবুদানার পায়েস। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই বাই।